সবাইকে স্বাগত দৈনিক সংবাদ অনলাইনে। আমরা আজ কথা বলছি পরিপ্রেক্ষিত অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি আসলে কোনো বিষয়ের প্রেক্ষিতে কথা বলার একটা অনুষ্ঠান। আজকে আমরা কথা বলবো ককবরকের লিপি নিয়ে, মানে লিপি বিতর্ক নিয়ে। ককবরক ত্রিপুরার একটি সরকারি ভাষা, আজও প্রশাসনিক ভাষা হয়ে ওঠেনি। সাহিত্য হচ্ছে, সাহিত্য সমালোচনা শুরু হয়নি। এই ভাষা চর্চা নিয়ে যারা খবর রাখেন, আমরা সবাই জানি ককবরকের প্রমিতকরণ হয়নি আজ অবধি। ভাষা যেহেতু জীবন্ত তাই চলমান। ককবরক ভাষা সাহিত্য সেদিক থেকে এগুচ্ছে বটে, কিন্তু সবটাই ব্যক্তি বা ব্যষ্টির উদ্যোগে, রাষ্ট্র বা সরকারের উদ্যোগে নয়। ফলে ভাষাটির অগ্রসরমানতা খুবই শ্লথ। সরকারিভাবে ঢেলে কাজ করা যাচ্ছে না, কারণ সরকারের হাতে ককবরকের লিপি নেই। এই বিতর্ক ককবরকের রাজ্য ভাষা ঘোষণার ক্ষণ থেকেই চলে আসছে। 4 দশক কাল কেটে গেল বাংলা রোমানের বিতর্কে। মাঝে খানিক নীরবতার পর এবার চলে এসেছে নাগরি, মানে লিপি বিতর্ক যেন শেষই হচ্ছে না। বাংলা হবে, রোমান হবে নাকি নাগরি হবে, সেই বিতর্ক পাশে রেখে আমরা কথা বলবো একটি ভাষার লিপি কি হবে কি না হবে, সেই কথাটা বলার অধিকারী কে, কারা অগ্রাধিকার পাবেন এ সম্পর্কে কথা বলতে। তো আমাদের সঙ্গে আজকে রয়েছেন আমার বাদিকে অজিত দেববর্মা, রাজ্যের বিশিষ্ট লেখক এবং ককবরক সাহিত্যের একজন লোক এবং এখন তিনি প্রকাশক। বিভিন্ন অনেকগুলি বই তিনি প্রকাশ করেছেন, অধিকাংশই ককবরকের। আমার ডান দিকে রয়েছেন বিকাশ রায় দেববর্মা। তিনি অনেক কি বলে ওনাকে মানে শুরু করব পরিচিতি বা শেষ করব বুঝতে পারছি না। তিনি সুরকার, গীতিকার এবং সাহিত্য রচয়িতা। ককবরকে তিনি ইদানিং অন্তমিল দিয়ে যে ছড়া, যেটা ককবরকে খুব অসম্ভব বিষয়, ওটা তিনি করে দেখিয়েছেন, শুরু করেছেন। তাও মানে শিশুদের জন্য, শিশু সাহিত্য ককবরকে বলতে গেলে সেইভাবে তিনি প্রথম একটা শুরু করলেন। তো কাজটা ওনার ওখান থেকে। এবং লিপি বিতর্ক যখনই আসছে বিকাশ রায় দেববর্মার নাম আসছে, কারণ হচ্ছে এই বিষয়টা নিয়ে তিনিও কাজ করছেন। তো আমি বিকাশদার কাছে যাচ্ছি প্রথমে, যে আমরা একই সঙ্গে অজিত বাবুকেও আমি বলছি, মানে দৃষ্টি আকর্ষণ করছি, যে আমি যে প্রথম বললাম যে সরকারিভাবে ঢেলে কাজ করা যাচ্ছে না, কিংবা একটা ভাষার প্রমিতকরণ, স্ট্যান্ডার্ডাইজেশনের যে কাজ, সেগুলি তো অ্যাকচুয়ালি রাষ্ট্রগতভাবেই হওয়া উচিত। মানে যেটা আনুকূল্য দরকার, সরকারি আনুকূল্য ছাড়া এই কাজগুলি হয় না। সেদিক থেকে ককবরক অনেক প্রাচীন এবং একটা জাতির জন্মলগ্ন থেকেই চলে আসা ভাষা। সেদিক থেকে আমরা যদি রাজন্য আমল থেকে শুরু করি, যে রাজ আনুকূল্য এই ভাষা কতটা পেয়েছিল। দৌলত আহমেদ প্রথম যখন অভিধান তিনি করেছিলেন, অভিধান নয়, উনি ব্যাকরণ করেছিলেন। হ্যাঁ, ব্যাকরণ যখন করেছিলেন, তখনও রাজ মাণিক্য আমলই চলছে আমাদের রাজ্যে। তো আলোচনাটা যদি আমরা শুরুটা যদি ওখান থেকে ওখান থেকেই শুরু করি। ওখান থেকে শুরু করতে চাই। প্রথমেই এই কথাটা আমরা বলি যে একটা ভাষা যখন মৌখিক থেকে লেখ্যরূপের দিকে যখন তার কি বলবো উত্তরণ যখন ঘটে, তখন সবচেয়ে যে জিনিসগুলোর উপরে জোর দিতে হয়, প্রথমে আসে লিপির কথা। কারণ লিপিটা কি একটা কথা সবাই বলেন, এবং সেটা বেশ জনপ্রিয় কথা, যে কোনো ভাষা যে কোনো লিপিতে লেখা যায়। এটা নিয়ে কোনো কি বলবো দ্বিমত প্রকাশ করার কোনো একটা জায়গা নেই। যে কোনো ভাষা যে কোনো লিপি দিয়েই লেখা যায়। কিন্তু কথাটা হচ্ছে সেই যে লেখা যায় যে কথাটা, সেটা সেই ভাষার যে নিজস্বতা, যে কোনো একটা ভাষারই তার নিজস্ব কিছু ব্যাপার স্যাপার রয়ে গেছে, তার নিজস্ব স্বকীয়তা রয়ে গেছে। সেই স্বকীয়তা সেই লিপির মাধ্যমে কতটুকু প্রকাশ পাচ্ছে না পাচ্ছে, সেটা হলো গিয়ে বড় ব্যাপার। ঠিক আছে? তো সেদিক থেকে বলতে গেলে, যেহেতু তুমি এই কথাটা বলেছো যে শ্রীচা দৌলত আহমেদ, এবং ওনার সঙ্গে আরেকজন ছিলেন, ওনার নাম সম্ভবত এম এম দহর। হ্যাঁ,
MM দাহার। দাহার, মীর মোহাম্মদ দাহার নামটা মনে পড়েছে, উনি ছিলেন। তো সেই বই কবি থেকে উনি লেখা শুরু করেছেন সেটা আমাদের কাছে এতটা তথ্য নেই, কিন্তু যখন প্রকাশ পেল, যখন আলোর মুখ দেখলো, সেটা ছিল 1897। ঠিক আছে, রাজন্য আমল। আর তখন তো রাজন্য আমল। তো 1897 সাল, সেটাকে আমরা ধরতে পারি যে ককবরকের লিখিত রূপে একটা ডকুমেন্ট। 1897 সম্ভবত রাধাকিশোর মানিক্যের আমল। রাধাকিশোর, আমি মানে confirm আছি। রাধাকিশোর মানিক্য মানে আপনার ছিল বা 1909 পর্যন্ত ছিলেন, তাহলে 1897-98 ওই সময়টা তাহলে হ্যাঁ, রাধাকিশোর মানিক্য। রাধাকিশোর মানিকের আমল আমরা ধরে নিতে পারি। তো এখন কথাটা হচ্ছে যে আমরা যদি ওইভাবে জিনিসটাকে যদি দেখি যে 1897-এ ককবরকটাকে বাংলা হরফের মাধ্যমে প্রথম লেখা হলো, কিন্তু এই কথাটা কিন্তু অর্ধসত্য। এটা অশ্বত্থামা হতো ইতি গজ ধরনের কথাবার্তা হয়ে যায়। কারণ 1897-এরও আরও আগে বিশেষ করে এই চট্টগ্রাম এবং ওই যে পার্বত্য চট্টগ্রাম ওইসব এলাকায় যারা সার্ভেয়ারের কাজ করেছেন, অনেকজনই আছেন, ক্যাপ্টেন লুইন এর মধ্যে একজন, এরকম আরও বেশ কয়েকজন ইংরেজ লেখক এবং যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের সঙ্গে যুক্ত ছিলেন, তারা কিন্তু ককবরকের ভোকাবুলারি কালেকশনের কাজ এরও আগেই করে গেছেন। ঠিক আছে, তো আমরা যদি লিপির দিক দিয়ে, মানে কোন লিপি দিয়ে লেখা শুরু হয়েছে ককবরকটাকে, তাহলে বলতে হবে যে ইংরেজি লিপি দিয়ে আগে লেখা হয়েছে, বিকজ দ্যাট ইজ অলসো এ ডকুমেন্টেড দলিল। তো এখন কথা হলো যে এর কয়েক বছর পরে যখন স্বনামধন্য ককবরক গবেষক আমি বলবো এবং পাথফাইন্ডার বলে আমি বলবো রাধামোহন ঠাকুর, উনি লিখেছেন ককবরকমা। সেটা উনি প্রকাশ করেছেন 1900 সালে, এর 3 বছর পর। তো এখানে একটা প্রচণ্ড একটা মিল আছে। দৌলত আহমেদের লেখা যে বইটি যেটা প্রকাশ পেয়েছিল, সেই বইটির নাম ছিল ককবরমা। ঠিক আছে, 3 বছর পরে রাধামোহন ঠাকুর যে বইটা লিখেছেন, যেটা প্রকাশ করেছেন, সেই বইয়ের টাইটেল ছিল ককবরকমা। ঠিক আছে, তো ককবরমা আর ককবরকমা, একটা ক কিন্তু মিসিং এখানে। তো এটার কারণ অনেকেই ধারণা করতে পারেন, বা এটা কি কি কারণে হয়েছে, বা অনেকে হয়তো যে একটু উৎসুক বোধও করতে পারেন যে কেন এরকমটা হলো। 3 বছরের ব্যবধানে একই বিষয় নিয়ে লেখা, একটার নাম পড়েছে ককবরমা আর একটার নাম পড়েছে ককবরকমা। তো এই জায়গাতে যারা উৎসুক, এইসব বিষয়ে যারা জানতে খুব উৎসুক, তাদের জন্য একটা ছোট্ট একটা তথ্য আমি দিতে চাই। সেটা হলো দৌলত আহমেদ, উনি সোনামুড়া এলাকার লোক ছিলেন, এবং ওনার কাছে যারা যেতেন, উনি কিন্তু আইন ব্যবসায়ী ছিলেন। ঠিক আছে, আইন ব্যবসায়ী বলতে মানে উকিল টুকিল এরকম কিছু নয়, কিন্তু আইন সংক্রান্ত ব্যাপারে উনি কাজ টাজ করতেন। তো ওনার কাছে কাস্টমার যারা যেতেন, তারা ওইসব কাছাকাছি এলাকার লোকজন যারা ছিলেন, তারাই যেতেন। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা একটু বিবেচনা করি, দেখি যে আজকে থেকে প্রায় 137-38 বছর আগে যদি আমরা দেখি আর কি কী হয়েছিল, ওইখানকার লোকজন যারা ছিলেন, ককবরক ভাষী লোকজন যারা ছিলেন, তারা আজকের দিনে তারা কিন্তু মূলত নোয়াতিয়া সম্প্রদায়ের লোক বলে পরিচিত। ঠিক আছে, তো ককবরকের তো অনেকগুলো ডায়ালেক্ট আছে, এবং একটা ভাষার বিভিন্ন ধরনের ডায়ালেক্ট থাকবে, 6-7
কিলোমিটার পর পর এক না এক না, এটা ধরনের প্রত্যেক ঝাড়ি। ভাষারই এটা আছে, প্রত্যেক আমাদের ভাষার মধ্যেই দেখা যায়। বাংলাতেই আছে। তো সোনামুড়ায় যে ভাষা সেটা আগরতলায় হ্যাঁ, সেই। আগরতলায় যা আছে তা আমরা তো গেলে হবে না। তো এই জায়গাতে আমাকে এইভাবেই চিন্তা ভাবনা করতে হবে যে দৌলত আহমেদের ইনফরমেন্ট যারা ছিলেন, কারণ দৌলত আহমেদ হি ওয়াজ নট এন ককবরক স্পিকার, মানে তিনি যাদের সঙ্গে কথা বলতেন, যাদের সঙ্গে কথা বলেছেন দেবের মূলত ওনারা নোয়াতিয়া সম্প্রদায়ের ছিলেন, এটা আমরা ধারণা করে নিতে পারি। ঠিক আছে, তো এখন ককবরক বলতে গিয়ে ককবরক শুনেছেন কিনা হতে পারে, শোনার ক্ষেত্রেও গন্ডগোল হতে পারে, অথবা ওখানকার ওনার যে ইনফরমেন্ট ছিল তারা ককবরই বলতো, কথাটা শব্দটা ককবড় বলেই বোধহয় উচ্চারণ করতো, তাও হতে পারে। সেটা আরেকটু গভীরে গিয়ে গবেষণা মানে করে দেখতে গবেষণার হবে। বিষয়। গবেষণার বিষয়। আর 3 বছর পরে যখন রাধামোহন ঠাকুরের হাত ধরে যখন আরেকটা বই বেরোলো, তখন ওটা হয়ে গেল ককবরক মা। ঠিক আছে, তো এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখা দরকার। একটা ভাষা নিয়ে যখন কাজ শুরু করে, ইনফরমেন্ট যারা, তারা কোন এলাকার লোক, তারা কোন ডায়ালেক্টে কথা বলে, এসব তথ্যগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হয়। আমি এক্ষেত্রে আমি আপনাকে আরেকটু বলছি যে দেখুন, আমাদের যে রাজন্য আমল, রাজন্য শাসনে আমরা মানে উত্তর আধুনিক লোক মানে রাজা হিসেবে যাদের নাম বলি, বীরচন্দ্র মাণিক্য, রাধাকিশোর মাণিক্য, তাদের এই সময়ে মানে পরম্পরাগতভাবে মানে এই দুজনের কথাই যদি বলি, যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ভাষা, সঙ্গীত সব কিছুতেই তাদের বিচরণ ছিল। এবং অনেক ছাপ রেখে গেছেন, যেগুলি আজকেও আমাদের কাছে সম্পদ। আমরা ত্রিপুরাবাসী হিসেবে আমাদের ইতিহাস নিয়ে আমরা গর্ব করতে পারি। কিন্তু তাদের এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে কিন্তু আমাদের যে মূল নিবাসীদের ভাষা, ককবরক ভাষা নিয়ে কিন্তু কোনো কাজ আমরা দেখিনি। না, এর পিছনে অনেকগুলো কারণ আছে। এর পিছনে অনেকগুলো কারণ আছে। সবচেয়ে বড় কারণ যেটা হলো, সবচেয়ে বড় যেটা কারণ হলো, ত্রিপুরা রাজ্য, আমরা জানি যে ত্রিপুরা রাজ্য এখন, ত্রিপুরা রাজ্য বলতে এখন যে সীমানাটা বুঝি, শুধু সেই সীমানা নিয়ে ছিল না। একটা সময় ত্রিপুরা রাজ্য বর্তমান বাংলাদেশের অনেকগুলো এলাকা ত্রিপুরা রাজ্যের ভেতরে ছিল। ঠিক আছে, তো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে গিয়ে সেই ক্ষেত্রে কিন্তু 1200 শতকের কথাটাও আমাদের মনে রাখতে হবে। কিরকম? কেন বলছি আমি কথাটা? 1200 শতকের শুরুর দিকে, মানে 12th সেঞ্চুরির শুরুর দিকে, যখন সেন বংশ যখন ক্ষমতাচ্যুত হলো, ঠিক আছে, এবং তুর্কিদের আগমন ঘটল, তখন যে পাওয়ার শিফট যেটা হয়েছিল, পাওয়ার শিফট হওয়ার পরে ওই এলাকাতে কিন্তু ধীরে ধীরে ফার্সি ভাষা রাজভাষা হিসেবে প্রভাব তৈরি করে, তার নিজস্ব জায়গা করে নিয়েছিল। ঠিক আছে, পরবর্তী আমলে, সুলতানি আমলে গিয়ে হুসেন শাহ বা ওনার আরও 2-1 প্রজন্ম আগে থেকে ওনারা আবার নিজেদেরকে লোকালাইজড করতে গিয়ে বাংলার ডেভেলপমেন্টের উপরে ওনারা যথেষ্ট কি বলবো উৎসাহ দিয়েছে। অনেকে বলে থাকেন রাজ্যে আমাদের ত্রিপুরার রাজারা, মাণিক্য রাজারা নিজেদেরকে চন্দ্র বংশজ প্রমাণ করার জন্য মূল ভূখণ্ডের সঙ্গে আত্মীয়তা তৈরি, হ্যাঁ, সেটাও একটা কারণ। সেক্ষেত্রে বাংলাকেই তারা বেশি, হ্যাঁ, এর পেছনে আরেকটা বড় কারণ তুমি তুলে ধরেছো, সেটা আমি বলবো যে এই 12th সেঞ্চুরির এই ঘটনাগুলোর পরে সেখানকার লেখাপড়া নিয়ে যারা থাকতেন, ব্রাহ্মণ সম্প্রদায়, ওনারা কিন্তু বিকল্প আশ্রয়ের খোঁজে এদিকে ওদিকে ছড়িয়ে পড়েছিলেন। এটা কিন্তু ঘটনা। কারণ একটা সময় উত্তর পূর্ব ভারত সেটা পরিচিত ছিল পাণ্ডব বিবর্জিত দেশ হিসাবে। ঠিক আছে, এখনো পাণ্ডব বিবর্জিত বলা হয়, এখনো পাণ্ডব বিবর্জিত দেশগুলোই বলা হয়। কামাখ্যা মন্দির যেটা, এই কামাখ্যার মন্দির বা কামাখ্যা দেবী
এখন যে গ্রহণযোগ্যতাটা পেয়েছিলেন 12th সেঞ্চুরিতে কিন্তু সেটা ছিল না। তখন বলা হতো যে কামাখ্যা মন্দির হচ্ছে এমন একটা মন্দির এবং ওখানকার আশেপাশে যারা আছেন ওটাকে কেন্দ্র করে যারা আছেন তারা এমন ধরনের লোক যেখানে পুরুষ লোক গেলে ওদেরকে হ্যাঁ, মানে তারা মেয়ের শাবকে পরিণত হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। মেয়ের শাবক। তো এটা এরকম একটা নেগেটিভ কিন্তু সে সময় খুব চালু ছিল। কিন্তু সেন বংশের পতনের পর যে একটা রাজনৈতিক পট পরিবর্তন হয়ে গেল, সেই পট পরিবর্তনের ফলে ব্রাহ্মণরা, বিশেষ করে ব্রাহ্মণ পণ্ডিত যারা ছিলেন, যারা মূলত তারা রাজ পরিবারগুলিকে প্রভাবিত করে। হ্যাঁ 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 হ্যাঁ, ওনারা আস্তে আস্তে এই উত্তর পূর্ব ভারতে আসা শুরু করলেন। কামরূপ থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ, ওনারা কেউ কোচ রাজবংশ, যেটা কামতাপুর রাজ্য বলে পরিচিত ছিল, সেখানে আশ্রয় নিলেন। কেউ ত্রিপুরা রাজ্যে এসে আশ্রয় নিলেন, কেউ চলে গেলেন অহোম রাজ্য তখন খুব স্ট্রং ছিল। তো অহোম রাজ্য সেই সময় কিন্তু মানে মাত্র পত্তন হলো। তো তখন আরেকটা রাজ্য খুব শক্তিশালী ছিল, ডিমাসা রাজ্য খুব শক্তিশালী ছিল। এদিকে আমাদের ত্রিপুরার রাজা তো ছিলেনই, মণিপুরের রাজা ছিল, মগ রাজা মানে আরাকানের রাজা ছিল। তো ওইসব জায়গাতেও কিন্তু সেই ব্রাহ্মণ পণ্ডিতরা গিয়ে আশ্রয় নিয়েছিলেন এবং আস্তে আস্তে এইসব রাজ পরিবারগুলোর ব্রাহ্মণীকরণ বলো বা হিন্দুয়াইজেশন বলো বা এরিয়ানাইজেশন, যা খুশি নাম দিতে পারো, এই প্রভাব ওই ধরনের প্রভাব বিস্তার করার কাজ কিন্তু তখন থেকেই শুরু হয়েছিল। এবং টু স্পিক দ্য ট্রুথ, এইসব রাজবংশকে কেন্দ্র করেই ওইসব এলাকার আর্যীকরণ কিন্তু শুরু হয়েছিল। আপনি কি বলছেন যে ওই কাজটার ফলে এখানকার যে মূল নিবাসীদের ভাষা, মুখের ভাষা, ওটা অনেকটাই পিছিয়ে গেছে? দেখো, একটা কথা বলি, সেই সময় তো রাজতন্ত্র ছিল, ঠিক আছে? তো রাজতন্ত্র যেহেতু ছিল, রাজার পরিবার কি করছে না করছে সেটা তো আমজনতা তো সেটাকেই ফলো করে না। তো এভাবেই যখন সমস্ত রাজ পরিবার যতগুলো ছিল, যেমন ধরো অহোম রাজাকে যুক্ত করে দিল যে ওনারা হচ্ছেন ইন্দ্রবংশীয়। ত্রিপুরা রাজা হয়ে গেলেন চন্দ্রবংশীয়। মণিপুরের রাজাকে বলে দিলেন যে আপনারা তো ডাইরেক্টলি বংশধর, অর্জুনের বংশধর। অর্জুন বনবাসকালীন সময়ে বিয়ে করেছিলেন চিত্রাঙ্গদা। তো এই চিত্রাঙ্গদার গর্ভে যে সন্তান এসেছিল ও ছিল বজ্রবাহন, না সেই মণিপুরী বভ্রুবাহন। সেই বভ্রুবাহনের বংশধর হলো মণিপুরের। সো দিস ওয়াজ দ্য নেরেটিভ ক্রিয়েটেড বাই দ্য। আবার এর কাছাকাছি আরেকটা রাজ্য ছিল যেটা ছিল ডিমাসা। এদেরকে বলো তোমরা তো ভাই ভীমের বংশধর। ভীমের ঔরসে হিড়িম্বার গর্ভে যে সন্তান হয় ঘটোৎকচ, সেই ঘটোৎকচের কাহিনী তো তুমি পড়েছ, মহাভারতে আছে। কর্ণের বাণে যিনি মারা গিয়েছিলেন, তো ঘটোৎকচের বংশধর হয়ে গেল। তো এভাবে ত্রিপুরা হয়ে গেল চন্দ্রবংশ। সো দোজ ওয়ার দ্য নেরেটিভ ক্রিয়েটেড বাই। ঠিক আছে, তাহলে আমি এভাবেই কিন্তু রাজামল মোটামুটি এভাবেই কেটে গেল। তো এইবার সবচেয়ে বড় প্রভাবটা এসেছিল, আমি ত্রিপুরার ক্ষেত্রে চলে আসছি, আমি এত বাইরে থেকে মানে শুধু পয়েন্টে চলে আসি। আমাদের এখানে হয়েছিল কি যে মহারাজ ধর্মমাণিক্যের সময়কার ইতিহাস যদি আমরা একটু খতিয়ে দেখি, মহারাজ ধর্মমাণিক্য উনি কিন্তু কৈশোর বয়সে উনি রাজ্যপাট ছেড়ে চলে গিয়েছিলেন। দীর্ঘদিন উনি কাশীবাসী ছিলেন, ঠিক আছে? তো মহারাজ মারা যাওয়ার পরে ওনার যে ছোট যে ভাইরা ছিলেন এবং ওখানকার যারা মন্ত্রী, সেনাপতি যারা ছিলেন, অল ওয়ার রানিং আফটার দ্য পাওয়ার। আজকে একজন রাজা হচ্ছে, পরশুদিন আরেকজন রাজা হচ্ছে, তো এভাবে চলছিল। তো যে কারণে একটা অরাজকতা দেখা দিয়েছিল। অরাজকতা দেখা দেওয়ার পরেই ওখানকার লোকজন যারা ছিলেন
অমাত্য সেনাপতি মন্ত্রী যারা ছিলেন তারা সবাই বসে মন্ত্রণা সবাই বসলেন, বলেন যে এভাবে তো চলবে না, আমাদের বড় মহারাজ কুমার উনি তো জীবিত আছেন, ওনাকে নিয়ে আসা যাক। তো ওনাকে চিঠি লেখা হলো, মহারানী চিঠিটা লিখলেন, মানে ধর্মমাণিক্যের মা যিনি ছিলেন উনি চিঠি লিখে জানালেন যে এরকম এরকম হয়েছে, তোমার বাবা আর নেই, তুমি তাড়াতাড়ি চলে এসো, রাজ্যে একটা বিশৃঙ্খলা অরাজকতা দেখা দিয়েছে, তোমার যা কর্তব্য জ্যেষ্ঠ সন্তান হিসেবে তোমার যা কর্তব্য তোমাকে সেটা পালন করতে হবে। তো খুঁজতে খুঁজতে যা ওই ত্রিপুরার রাজ পরিবার থেকে যে এমিসারি পাঠানো হয়েছিল, মানে বেশ কয়েকজন লোকে পাঠানো হয়েছিল, তারা গিয়ে পৌঁছলো, পৌঁছার পরে ওনারা ধর্মমাণিক্যকে খুঁজে বের করলেন। ধর্মমাণিক্য আবার ওনার যিনি গুরুদেব ছিলেন, যার বাড়িতে উনি আশ্রয় নিয়েছিলেন, ব্রাহ্মণ পণ্ডিত, ওনার কাছে বললেন যে গুরুদেব আমি এখন কি করব। গুরুদেব ওনাকে স্পষ্ট বলে দিয়েছেন, দেখো ওটা কোথায়? কাশী? কাশী। তোমার ধর্ম তোমাকে পালন করতে হবে, তুমি রাজ পরিবারে জন্মেছ, রাজধর্ম তোমার পালন করা দরকার, তুমি সোজা চলে যাও। তখন ধর্মমাণিক্য বললেন যে আমি তো একা যেতে পারবো না, আপনাকে আমার সঙ্গে যেতে হবে। তখন বললো তো আমি তো যাওয়ার মতো বয়স আমার নেই, তাহলে আপনার ছেলেকে আমার সঙ্গে নিতে। আলটিমেটলি দ্যাট হ্যাপেন্ড। ওনার গুরুদেবের ছেলে শুধু না, সঙ্গে আরও 4 পরিবার ব্রাহ্মণ, টোটাল 5 পরিবার ব্রাহ্মণ উনি নিয়ে এসেছিলেন ত্রিপুরায় নিয়ে এসেছিলেন। সো দ্যাট ইজ আ রেকর্ডেড হিস্ট্রি। তো আমরা ওখান থেকে ধারণা করে নিতে পারি যে হিন্দুয়াইজেশন বলো, এরিয়ানাইজেশন বলো, মানে সবকিছুর নিচে চাপা পড়ে গেছে মূল নিবাসীর মুখে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই ধীরে ধীরে। আমি রাজন্য শাসন থেকে বেরিয়ে আসছি অজিত বাবু আপনার কাছে। ত্রিপুরা রাজ্য ভাষা ঘোষিত হলো, এটা সাল হচ্ছে 1979। আমি ওইটাকে একটা ল্যান্ডমার্ক, একটা জায়গা ধরে কথা বলতে চাইছি যে এরপর থেকে আমাদের আজ পর্যন্ত যা যা হয়েছে, যা রেকর্ডেড, এর মধ্যে 3টি ভাষা কমিশন হয়েছিল। যখন বিতর্ক এলো যে এটা বাংলায় হবে না রোমানে হবে, তো 3টি ভাষা কমিশন এসেছিল, কুমুদকুণ্ডু চৌধুরী কমিশন, শ্যামাচরণ ত্রিপুরা কমিশন এবং পবিত্র সরকার কমিশন। এই 3টি কমিশন হয় এবং এই আমরা দেখেছি যে পবিত্র সরকার কমিশনের যে রেকমেন্ডেশন, ওইটা সরকারের হাতে আসার পর এই বিতর্কটা অনেকটাই চাপা পড়ে গিয়েছিল যে বাংলা হবে কি রোমান হবে। আপনি কি মানে আমার যতটা ইতিহাস যতটা মনে হচ্ছে এরকমই হয়েছে। হ্যাঁ, একটু আগে বিকাশ দাস যেটা বলেছিলেন যে আসলে ককবরক লিখিত রূপে উত্তরণটা বাংলা হরফেই আমাদের কাছে যে প্রামাণ্য দলিল দৌলত আহমেদের ককবরমা। আর দীর্ঘদিন যাবৎ কিন্তু বাংলা হরফেই ককবরক ভাষার চর্চা এবং লিখিত রূপ চলছিল। আর প্রথম রোমানদের জন্য যে ধারণা বলেন বা দাবি বলেন, এটা এটার আরম্ভ বা সূচনা আমরা ধরতে পারি 1967 যখন রিজিনাল পার্টি টিউজেস তাদের 4 দফা দাবির একটি ছিল রোমান হরফে ককবরক চালু করতে হবে। ওইখান থেকেই রোমানদের কিন্তু সূচনা আমরা ধরে নিতে পারি। আর যদি লিখিত প্রিন্টেড বা দলিল হিসাবে যদি বাংলা হরফে 1897 সনের যে দৌলত আহমেদের ককবরকমা, আর রোমানটে যদি আমরা দেখি তো বাইবেল সাময়িকতাল বোধহয় 1976 রমেশ দেববর্মা যেটা করেছিলেন, 75 বা 76 আমি যতটুকু আমার তথ্য জানার মতে 1976-এ রোমান হরফে প্রথম ককবরক প্রকাশিত গ্রন্থ হিসেবে আমরা 76-এ পাই। এরপরে এই 67-এর টিউজিয়াসের এই দাবির পরেই আমাদের লিপি বিতর্ককে আমরা সূচনা হিসেবে ধরে নিতে পারি। এবং এখানে সবচেয়ে আমার কাছে যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে 1979-এ যখন ককবরককে রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি দিল, কিন্তু টিউজিএসের দাবিতে কিন্তু কখনো রাজ্য ভাষার দাবি ছিল না, শুধু রোমান হরফের দাবি ছিল। কিন্তু লেফট ফ্রন্ট ক্ষমতায় আসার পরে 79-এ রাজ্য ভাষার মর্যাদা দিল, কিন্তু
একটা জিনিস আমার কাছে খুবই আশ্চর্য যে আমাদের সামনে উদাহরণ যে 8 শিডিউল কেন্দ্রীয় সরকার যখন কোনো ভাষাকে সম্মান দেয় একটা নির্দিষ্ট লিপির উল্লেখ থাকে, কিন্তু আমাদের রাজ্যে যখন 79-এ ককবরককে রাজ্য ভাষা হিসেবে মর্যাদা দেওয়া হলো, লিপির বিষয়ে সম্পূর্ণ নীরব। সেই গেজেট নোটিফিকেশন 19শে জানুয়ারি, 17ই জানুয়ারি অ্যাসেম্বলিতে পাস হয়, উত্থাপিত হয় এবং পাস হয়। আর এটারই সরকারি নিয়ম রক্ষার্থে আমাদের গেজেট নোটিফিকেশন জারি করতে হয়। এটা 19শে জানুয়ারি গেজেট নোটিফিকেশন। আমাদের বিধানসভার উত্থাপিত বিল এবং গেজেট নোটিফিকেশনে কোথাও লিপি সম্পর্কে উল্লেখ নেই। ওই জায়গাতেই আমরা মানে লিপি বিতর্কে চক্রব্যূহে আমরা আটকে গেলাম, আর বেরোতে পারলাম না এই দীর্ঘ এই বছর। এই লিপির বিষয়ে যে নীরবতা, এখানে যে আন্ডারলাইং যে নেগেটিভ বা অন্তর্সায়ী যে ভাষ্য আমার যে মনে হয় আর কি, প্রথমত আমরা যদি দেখি তাহলে ওই সময় যারা ক্ষমতায় ছিলেন তারা ককবরকের জন্য বাংলা লিপিকে হয়তো বা উপযুক্ত মনে করেননি ভবিষ্যতের জন্য, হয়তোবা এটা হাইপোথেটিক্যাল। কারণ নীরবতার যে অন্তর্সায়ী যে ভাষ্য যে নেগেটিভ, আমি এটাই বলতে চাইছি যে আন্ডারলাইং নেগেটিভ, এর জন্যই হয়তো নীরব ছিলেন লিপি সম্পর্কে, কোনো উল্লেখ নেই। কারণ দীর্ঘদিন বাংলা লিপিতেই আমাদের মানে চর্চা প্রকাশনা হয়ে আসছে, এটা মানে আমাদের সামনে নজির। এরপরে ওই বিল এবং গ্যাজেট নোটিফিকেশনে নীরব এক। আর দ্বিতীয় যে আন্ডারলাইং নেগেটিভ হতে পারে যে দশরথ দেব যে বইতে লিখেছিলেন কেন ককবরকের জন্য বাংলা লিপি চাই, এই 6টি বই, ওইটা যদি আমরা পাঠ করি তাহলে বাংলা লিপির পক্ষে দশরথ দেবের যে দৃঢ় অবস্থান এবং প্রত্যয় বুঝতে কোনো অসুবিধা নেই। কিন্তু তা সত্ত্বেও কেন এই বিধানসভার উত্থাপিত বিল এবং গেজেট নোটিফিকেশনে কেন বাংলা লিপি উল্লেখ কেন করেননি? তাহলে আমার দ্বিতীয় যে আন্ডারলাইং নেগেটিভ হতে পারে যে ওই সময় কমিউনিস্ট পার্টির মানে সিদ্ধান্ত গ্রহণের যে শীর্ষস্থানে গণতান্ত্রিক কেন্দ্রিকতার যে অবস্থান করছিলেন, ওনাকেও তিনি হয়তো বা কনভিন্স করতে পারেননি, যার ফলে সরকারি সিদ্ধান্ত সেই বিলেই হোক গেজেট নোটিফিকেশনে হোক উল্লেখ করতে পারেননি। এর জন্যই উনি ওই বইটা লিখে নিজের দৃঢ় অবস্থান ঘোষণা করেছিলেন বাংলা লিপির পক্ষে। এই আন্ডারলাইং নেগেটিভটা আমার মনে হয়, আমি এই দুইটা যে নেগেটিভ। আর তারপরেই আমার যেটা মনে হচ্ছে যে গভর্নমেন্ট, ওই সময়ের গভর্নমেন্টের কথা বলছি, আমি পরবর্তীকালে অনেক মানে ইয়ার সঙ্গে কথা বলেছি, ওদের বক্তব্য ছিল যে না, আমরা কোনো জনগোষ্ঠীর উপর আমরা লিপি আরোপ করে দিতে পারি না বা জোর জবরদস্তি করতে পারি না, যার যার পছন্দ অনুযায়ী চর্চা করুক লেখক। তার মানে সরকারিভাবে গো অ্যাজ ইউ লাইক, ঠিক আছে, একটা মানে নৈরাজ্য কায়েম হওয়ার একটা সরকারিভাবে আয়োজন করে দেওয়া হলো আমি মনে করি, ওই নির্দিষ্ট কোনো অবস্থান গ্রহণ না করা। ওই সময় বিতর্কটা চরম আকার নেয় এবং এক সময় পবিত্র সরকার কমিশন 1979 বা 80 সনে বিতর্ক ছিল, কিন্তু মানে এখনকার মতো আমাদের আসলে এই মানে রোমানটা কিন্তু আমাদের যে জেন জি বা নিউ জেনারেশন, কিন্তু এটা কোনো বুঝতে আমাদের মানে নিউ জেনারেশন বা জেন জি সবাই কিন্তু রোমান্টের পক্ষে। এটা মানে আপনি তো চলে এলেন চট করে মানে জেনজিতে, কিন্তু জেনজি যখন এসছে তখন নাগরিও চলে এসছে। আমি এই প্রসঙ্গে পরে আসছি। যখন একটা চরম আকার নিল বিতর্ক, মানে তো ভাষা হয়ে গেল রাজনীতি। হ্যাঁ, ঠিক আছে, তো ভাষা যখন হয়ে গেল রাজনীতি, ওই সময়ে একটা বিতর্ক বাড়তেই থাকলো এবং পবিত্র সরকার কমিশন এলো। এটা তো ঠিক আছে। এবং পবিত্র সরকার কমিশনের রিপোর্টটা কি ছিল, উনি কি বলে গিয়েছিলেন? যে উনিও তো তাই বলেছিলেন যে তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবেই লিখো, এটাই তো। এটা কিন্তু উনি তো যে ফিল্ড সার্ভে করে যে মতামত নিয়েছেন ওখানে তো প্রায় 67% মনে হয়, 67.4% রোমান্ডের পক্ষে ওনার যে সার্ভে রিপোর্ট
ওকে, ফিল্ড সার্ভে। মানে তিনি ইনডাইরেক্টলি মানে রোমানের পক্ষেই কথা বলে গেছেন। না, উনি কোনো রেকমেন্ডেশন নেই। উনি দেখো কয়েকটা লিপির প্রশ্নে ওনার কোনো রিকমেন্ডেশন নেই, আর কিন্তু পাবলিক অপিনিয়নের যে ইয়েটা হ্যাঁ। উনি এটা মেনশন করে গেছেন। সেদিক দিয়ে আমরা বলতে পারি যে শক্ত করে রেকমেন্ডেশন দিয়ে গেছেন শ্যামাচরণ ত্রিপুরা। না, শ্যামাচরণ ত্রিপুরা কমিশনের যে রিপোর্টটা ছিল সেই রিপোর্টে উনি স্পষ্টভাবে লিখে গেছেন যে ককবরকটা রোমান স্ক্রিপ্টই লেখা। যদিও শ্যামাদা বাংলাতেই লিখতেন এবং অজিত বাবু উনি নিজে বাংলাতে লিখতেন, উনি নিজে বাংলাতে লিখতেন। যাই হোক, এটা কিন্তু এখানে আমি যদি তুমি পারমিট করো আর কি, আমি এখানে কিছু এডিশন না, করতে চাই। আমি একটা প্রশ্ন করব আপনাকে, যে পবিত্র সরকার কমিশনের রিপোর্ট সাবমিশনের পর বা প্রকাশের পর এই বিতর্কটা থিতিয়ে যায় এবং আমি বলি, এবং আমাদের 2018 সালে সরকার চেঞ্জ হয়, সেখানেও লিপি নিয়ে সেরকম আমরা কিছু পাইনি। না, রিসেন্টলি 2018-তেও কিন্তু হয়েছিল। আর 18তে আইপিএফটি ছিল, হ্যাঁ, 18তে আইপিএফটি বলেছিল যে আমাদের রোমান লাগবে, হ্যাঁ বলেছে, এইটুকু বলেছে। এবং ন্যাচারালি ওনারা মেনে নিয়েই ম্যাচ না, করে। এখানে এই জায়গাটাতে আমি কিছু তথ্য আমি দেব। হ্যাঁ, বলুন। প্রথম কথাটা হচ্ছে যে ভারতীয় সংবিধানে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে শুধুমাত্র হিন্দি ভাষার জন্য দেবনাগরী লিপির উল্লেখ করা আছে। ঠিক আছে, হিন্দি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হবে এবং ভাষা, দেবনাগরী লিপি। দেবনাগরী। এছাড়া বাকি যে ভাষাগুলো রয়েছে, কোন ভাষা কোন লিপিতে লেখা হবে সেটা সংবিধানে কোথাও লেখা নেই এবং থাকারও দরকার নেই। কারণ কোন ভাষা কোন লিপিতে লেখা হবে সেটা ঠিক করবে জনগণ। ওই ভাষাভাষীর লোকজন যারা আছে তারা ঠিক করবে। এখানে সরকারের কি বলার আছে? সরকারের কি দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব হচ্ছে যে জনগণের যে আশা আকাঙ্ক্ষা যেটা আছে সেটাকে বাস্তবে রূপ দেওয়া। কিন্তু ইতিহাসে যদি ঠিক আছে, আমরা দেখি, ইতিহাস না, তুমি কোথাও লেখা দেখাতে পারবে না। আমি বলছি বাংলা ভাষা বাংলা লিপিতেই লেখা হবে, উর্দু ভাষা আরবি লিপিতে লেখা হবে, তামিল ভাষা তামিল লিপিতেই লেখা হবে, এরকম কোথাও কোনো উল্লেখ নেই। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, কোথাও লেখা নেই, সংবিধানে কোথাও লেখা নাই। যদি কেউ বলে থাকেন সেটা ভুল ধারণা, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। না, একটা কথা এখানে আসছে। হ্যাঁ, আপনি যেহেতু এই কথাটা বলছেন যে বাংলা লিপিতেই লেখা হবে, লিখতে হবে বলে কোথাও নেই। না, এই আপনার এই যুক্তির সঙ্গে মানে আমাদের ককবরকটা বোধহয় যাচ্ছে না এখানে এইভাবে। কারণ হচ্ছে কি, দেখুন, আপনারা কি শিওর যে ককবরকের লিপি ছিল? দেখো, ককবরকের লিপি ছিল কি না সেই জায়গাতে, হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। না, আমরা রাজমালাতে শুধু একটা রেফারেন্স পাওয়া যায়। আমার এই প্রশ্নটাকে আমি প্রাসঙ্গিক মনে করি এই কারণে যে আমাদের প্রতিবেশী রাজ্য মণিপুরে ওনাদের লিপি হারিয়ে গিয়েছিল। ওনারা প্রথমে বাংলা নিলেন, তারপর রোমান নিলেন, এখন তারা নিজেদের লিপিতে চলে, মাইতোলো, নিজেদের লিপিতে চলে গেল। এই তো মিতে মায়ে। হ্যাঁ, তো অনেকদিন আগে ছিল এটা। ভাষা তো হচ্ছে মানুষের জীবনের মধ্যে একটা চলমান বিষয়। তার অগ্রগতি এভাবেই হয়, একটার পর একটা পর্যায়ে থাকে। এই পর্যায়গুলি যাতে ঠিকঠাকভাবে আসে সেটাই দেখার দায়িত্ব হচ্ছে সরকারের, তাই তো? তা ঠিক। আমরা দৈনিক সংবাদ অনলাইন বসে এখানে একটা এই বিতর্ক না, একটা আলোচনা করছি। আমাদের কিন্তু কোনো স্ট্যান্ড নেই যে ককবরক কোন লিপিতে হবে। স্ট্যান্ড থাকা আমাদের উচিত নয়। না, যারা আপনারা ককবরকে যারা ভাষাভাষীর লোক, আপনারাই স্থির করবেন যে আপনাদের লিপি কি হবে। আমরা এই মতেই বিশ্বাস করি। তো সেক্ষেত্রে আমি যেটা বলছি যে এটা আমাদের জন্য কি পরিতাপের বিষয়ও হতে পারে যে প্রতিবেশী মণিপুরে যারা তাদের লিপি ফিরে পেল, এক জেনারেশন, মানে প্রথমে ওরা বাংলায় গেল, মণিপুরের লিপিটা গেল, এখন নিজেদের লিপিতে ফিরে এলো। মণিপুরের তো এরকম লিপি ছিল না, ছিল ককবরকের লিপি ছিল না কথাটাও আমরা বলতে পারি না, ছিলও বলতে পারি না। কেন এই কথাটা বলছি? যে রাজমালাতে একটা লাইন আছে যে পূর্বেতেই লিখিত ছিল ত্রিপুর ভাষাতে, এই একটা লাইন কিন্তু আছে।
তাহলে ত্রিপুর ভাষাতে লিখিত ছিল এ কথাটা বলা আছে, কিন্তু বইটা কোথায়? বইটা তো নেই। এখন আমি একটা কথা বলবো, পামহেইবার আমলে যখন মণিপুরীদের নিজস্ব লিপিকে বাদ দিয়ে যখন বাংলা ভাষাকে মণিপুরী ভাষার বাংলা লিপি। বাহন হিসেবে যখন ব্যবহৃত হয়, লিপিকে, বাংলা লিপি, বাংলা লিপিকে, এটা হলো পামহেইবা গরিব নওয়াজ বলে যার পরিচিতি আছে ওনার আমলে সেটা হয়েছিল। সেটা হয়েছিল এই যে ভক্তিবাদী আন্দোলনের প্রচার প্রসার করতে গিয়ে শান্তি দাস এবং আরেকজন কি নাম ছিল, এই মুহূর্তের নামটা মনে পড়ছে না। তো ওনারা গিয়ে পামহেইবা এবং রাজপরিবারের যারা লোকজন ছিলেন তাদেরকে বৈষ্ণব ধর্মে দীক্ষিত করলেন। বৈষ্ণব ধর্মে দীক্ষিত করার পরে ওনাকে সামহাও দে কনভিন্সড হিম, ওনাকে বললেন যে আপনাদের নতুন জন্ম হয়েছে যেহেতু আপনাদের সমস্ত কিছু নতুন করে শুরু করতে হবে। ঠিক আছে, এরপরেই পামহেইবা রাজ আদেশ করেছিলেন যে যেখানে যেখানে মণিপুরী লিপিতে বইপত্র লেখা আছে সব নিয়ে চলে এসো। ঢোল পিটিয়ে দিয়েছে, সবাই নিয়ে চলে এসেছে, এবং সেটা মণিপুরের রাজবাড়ির উঠোনে বনভোৎসব করা হয়। দোজ বুকস ওয়ের বার্নড, এটা ইতিহাস। এবং অনেক পরে কিছু কিছু রাজকর্মচারী যারা রাজার আদেশ অমান্য করে, বা হয়তো বাড়িতে 3টে বই ছিল, 2টো বই এনে জমা দিয়েছে, একটা বই লুকিয়ে রেখেছে, এইভাবে বেশ কিছু বই 200-300 বছর পরে আবিষ্কৃত হয়। এবং আবিষ্কৃত হওয়ার পরেই এই যে লিপিটা, সেই লিপিটাকে কি করে আবার রিভাইভ করা যায় সে ধরনের চিন্তাধারা তৎকালীন মণিপুরের যারা বুদ্ধিজীবী ছিলেন তারা এসব চিন্তা করেছেন। চিন্তা ভাবনা করে তারা আলটিমেটলি ওই যে পুরনো লিপি ছিল তার কিছু আধুনিক আয়ন করে ওটাকে চালু করে দিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে যে 90-এর দশকে যে কাজটা শুরু হয়েছিল, একটা লিপি থেকে আরেকটা লিপিতে শিফট করা যে ব্যাপার, দ্য প্রসেস ইজ স্টিল গোয়িং অন, এখনো কিন্তু শেষ হয়নি। এখনো মণিপুরে পত্রপত্রিকা এক পাতায় মৈতলুন লিপি লেখা হয়, আরেক পাতাতে বাংলা লিপিতে লেখা হয়। এবং মণিপুরে যারা আছে তাদের মধ্যে একটা বয়স, এটা 30 বছর বা 40 বছর হতে পারে, উপরের দিকে যারা তারা বাংলা লিপিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং নিচের দিকে যারা আছে মানে কম বয়সী যারা, তারা রোমান লিপিতে কেউ যায় না, রোমান লিপিতে না, তারা ওই তাদের যে ইন্ডিজিনাস লিপি আছে সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সো এটা আর একটু সময় লাগবে, পুরোপুরি নিজস্ব লিপিতে চলে যেতে একটু সময় লাগবে। এটা আচ্ছা, আমি অজিত বাবুর কাছে যাচ্ছি। আজকাল মানে মাঝে মাঝে শোনা যাচ্ছে যে আপনাদের একটা লিপি ছিল, কেউ কেউ দেখাচ্ছে যে এরকম, অনেকে বলেন সেটা কলমা লিপি বলে। হ্যাঁ, এটা কি আপনার আসলে এটা কোনো প্রামাণ্য দলিল সহ আমাদের লিপি ছিল এরকম কোনো অস্তিত্ব আমরা এখনো পাইনি। এটা আলোচনার মাধ্যমে এবং কিছু কিছু নতুন লিপি উদ্ভাবনের প্রচেষ্টা কিংবা দেখাচ্ছেন বা করছেন, এগুলি আমাদের নজরে আসছে, কিন্তু সেভাবে সাইন্টিফিক্যালি বা মানে বহুল প্রচলিত বা মানে আস্থাভাজন এমন কোনো লিপি এখনো অবধি মানে দেখা যায়। বিকাশদা, আপনি বলছিলেন যে ওই সময়ে মানে ব্রাহ্মণিজম চাপানোর জন্য মূল ভূখণ্ডের যে লিপি সেগুলি মানে চাপানোর চেষ্টা, সেগুলো নিয়ে আসার চেষ্টা হয়েছে। এটা আপনি রাজমালার ক্ষেত্রে তো হয়তো তাই বলবেন, রাজমালা আর মণিপুর নিয়ে তো আমরা বললামই। তো অভিযোগ আছে যে খ্রিস্টানিটি চাপানোর জন্য রোমানের দিকে যাওয়া হচ্ছে। বেশ ভালো তো প্রশ্ন। এটা অভিযোগ, আমি বলছি অভিযোগ। ঠিক আছে, আমি আপনাকে এটা নিয়ে চার্জ করতে পারি না এই কারণে যে এটা আমার, কারণ আমি ককবরকটাই জানি না। এটা আমার মানে গর্বের কথা না, এটা আমার অনুতাপ যে আমার জীবন শেষ হয়ে গেল কিন্তু আমি আমার মাসির ভাষা শিখতে পারলাম না, শুধু মার ভাষা নিয়েই আছি। তো সেই ক্ষেত্রে আপনারা একবার ধাক্কা খেলেন বাংলায়। আমি সূচনায় যা বলেছিলাম, আপনারা বলছেন রোমান, যেহেতু নর্থ ইস্টের অন্যরাও রোমান নিয়েছে অনেকেই। তো
মণিপুরিরাও নিয়েছিল, তার একটা পর্যায়ভিত্তিক। তো সেক্ষেত্রে এখন আপনাদের সামনে নাগরি এসছে, এই সম্পর্কে আপনারা দুজন কি বলবেন? নাগরির কথাটা আমি একটু পরে বলবো। নাগরির কথাটা প্রথম যে মূল যে প্রশ্নটা ছিল যে আমাদের লিপি ছিল কি ছিল না, ঠিক আছে, সেটা নিয়ে অজিত কিছুটা বলেছে। লিপি একটা ছিল, নিশ্চয়ই ছিল, না হলে ওই যে এই রাজমালাই এই যে লাইনটা যে পূর্বেতে লিখেছিল ত্রিপুর ভাষাতে, সেই কথা উদ্ভব হতো না, বা এই রেফারেন্সের মধ্যে লেখা থাকার কথা না। আচ্ছা, আরেকটা কথা আমি যেটা বলি, যে লেখা অর্থে ককবরকে যে শব্দটা আছে, দ্যাট ইজ সুই। সুই কথাটার মানে হচ্ছে গিয়ে লেখা। এখন কথাটা হচ্ছে, যদি কোনো একটা ভার্ব যার কোনো ব্যবহার নেই, এই ধরনের কোনো শব্দ কি কোনো ভাষায় জন্ম নেয়? যেমন ধরো ঘি। ঘি, আপনার এই টেকনিক্যাল ব্যাপারগুলো না বলছি, আমি বলছি ঘি, ইংরেজি ভাষায় ঘিয়ের কোনো প্রতিশব্দ আছে? নেই, কারণ ইংরেজরা ঘি খায় না। কিন্তু মাখনের প্রতিশব্দ আছে বাটার, ঠিক আছে। এবার ঘি, বাটার, দুধ, সর, মাখন, ছানা কোনোটাই ককবরকে নেই। কোনোটাই ককবরকে নেই। কেন? কারণ ওগুলো আমরা খাই না, মানে ওগুলো আমাদের চিরাচরিত খাদ্যদ্রব্যের মধ্যে ছিল না, এটা পরে এসেছে, ঠিক আছে। যে কারণে ওই সব ধরনের শব্দের প্রতিশব্দ আমাদের ককবরকে নেই। এবার কথা হচ্ছে, শব্দ কখন তৈরি হয়, কিভাবে তৈরি হয়? যখন সেটা কাজে লাগে, তার ব্যবহার যখন হয়, তখনই যে কোনো একটা শব্দের উদ্ভব ঘটে। এখানে একটা প্রশ্ন হলো গিয়ে যে ককবরক ভাষীরা যদি লেখালেখি নামক কোনো বস্তুর সঙ্গে পরিচিত না হয়ে থাকতেন, তাহলে সুই কথাটা কি করে এলো? তাহলে আপনি কি এখন ককবরকের নিজস্ব লিপি নিয়ে কাজ করতে? না, আমি এই কথাটা বলছি না, বলছি যে ককবরক ভাষীরা যদি লেখালেখি নামক কোনো বস্তুর সঙ্গে অপরিচিত যদি থাকতেন, পরিচিতি যদি না থাকতেন, ককবরকের লিপি থেকে থাকবে, ছিল হয়তো, কিন্তু হ্যাঁ, এখন আমাদের সামনে সেটা যে কোনো কারণে হারিয়ে গেছে। আমি আরো সুন্দর একটা উদাহরণ দেব। আমরা নর্থ ইস্ট ইন্ডিয়ার ইতিহাস ঘাঁটতে গেলেই যে বইয়ের উপরে আমরা সবচেয়ে বেশি করি, বেস করি প্রামাণ্য তথ্য হিসেবে, সেটা হলো গিয়ে অহম্বরঞ্জি। অহম্বরঞ্জি, ঠিক আছে। অহম্বরঞ্জি কোন ভাষায় লেখা? তাই আহোম ভাষায় লেখা। কোন লিপিতে লেখা? তাই অহোম লিপিতে লেখা। দ্যাট মিনস হোয়াট? এই ভাষাটা তাদের নিজস্ব লিপি ছিল এবং প্রচুর প্রচলিত ছিল, কিন্তু পরবর্তীতে এই অহমিয়া ভাষার অভিঘাতে সেই ভাষাটা মৃতপ্রায় এবং লিপি প্রায় অব্যবহৃত থাকতে থাকতে সেটা প্রায় লুপ্তপ্রায়। তো সেম জিনিসটা ত্রিপুরা থেকে হয়েছিল কি হয়েছিল না, গবেষণা করে দেখার বিষয়। হ্যাঁ, আমি এর জন্যই বলছি যে লিপি ছিল না কথাটাও বলা যায় না, হয়তো ছিল। যেমন আমরা জানি যে সিলেটি লিপি তো আছে, কিন্তু ব্যবহার নেই। তো এভাবে লিপি এক একটা সময় এক একটা লিপি জনপ্রিয় হয়। সেটা লিপির ইতিহাস নিয়ে যেদিন আমরা বসবো সেদিন এটা নিয়ে আলোচনা করা যাবে। এখন কথাটা হচ্ছে যে 1897 থেকে যে লিপি নিয়ে ককবরক চলছিল, সেটা 70-71 বছর পরে দ্বিতীয় চিন্তাধারা কেন এলো? হোয়াই? কারণটা শুধু একটা জায়গাতে, যে এই 70-71 বছরে কি ককবরকে সাহিত্যের সৃষ্টি হয়নি? লিখিত সাহিত্যের সৃষ্টি হয়নি? হয়েছে। কথমা কাতালের যুগে হয়েছে, অনেক কিছু লিখেছে। তো কিন্তু দেখা গেছে যে ককবরকের যে তার যে ধ্বনিতাত্ত্বিক যে রূপ, সেই রূপটা বাংলা লিপি ব্যবহার করার জন্য তার স্বকীয়তাটা বজায় থাকছে না। সেই তখনই দ্বিতীয় চিন্তাটা এসে
উপনীত হয় যে রোমান স্ক্রিপ্টটা চাই। ঠিক আছে, এইবার যদি বলো যে খ্রিশ্চানিটির কথা যদি বলো, এটা খুব মুখরোচক এবং জনপ্রিয় একটা নেরেটিভ। ত্রিপুরাতে খ্রিস্টানদের জনসংখ্যা কত পার্সেন্ট, এবং ককবরক ভাষীদের মধ্যে কত পার্সেন্ট? ইট ইজ স্টিল বিলো 9%। ককবরক ভাষী ট্রাইবদের মধ্যে যদি ধরো, তাহলে কিছু কিছু ট্রাইব আছে যারা 7% খ্রিস্টান। ত্রিপুরাতে বিজো যারা আছে দে আর 7% খ্রিস্টান। ডার্লং সম্প্রদায়ে আছেন তারা 7% খ্রিস্টান। ঠিক আছে, তো ওদেরকে বাদ দিয়ে শুধু যদি ককবরক ভাষীদেরকে যদি ধরি, অনলি 9% ইজ দ্য পার্সেন্টেজ অফ খ্রিস্টান। তাহলে আমাকে এখন ব্যাপারটা কনক্লুশনের দিকে যেতে হবে। হ্যাঁ। তো এখন আমাদের সামনে নাগরি এসছে, এই সম্পর্কে আপনারা কি বলবেন? এবং আমাদের সামনে আরও একটা বিষয় এসছে, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন, ভিলেজ কমিটির নির্বাচনও চলে এসছে। তো উনি যেটা বলছিলেন যে একটা সময় নৈরাজ্যকর শব্দটা, মানে উনি বলেছিলেন না, নৈরাজ্য কথাটা বলাটা ঠিক নয়। কারণটা হচ্ছে এখনকার পরিস্থিতি আবার কোন দিকে যাচ্ছে, কি যাচ্ছে, আপনারা দুজনেই ভাষা নিয়ে কাজ করেন এবং খুব সংবেদনশীল এই বিষয়টা, লিপির বিষয়টা। তো আমরা এটা নিয়েই আজকের আলোচনা শেষ করবো, যে আপনার কাছ থেকে শুনতে চাই আর কি, মানে কি ভাবছেন আপনারা? দেখো, লিপি কি হবে না হবে সেটা ঠিক করবে ওই ভাষা গোষ্ঠীর জনগণ, তারা ঠিক করবে। এখানে অন্যান্য ভাষা গোষ্ঠীর লোকজন যারা আছে তাদের এইসব বিষয়ে নাক গলানোটা উচিত নয়। আর আরেকটা বলবো যে সরকারি প্রশাসন নামক যে বস্তুটা আছে, তাদেরও লিপি ঠিক করে দেওয়ার যে একটা কি বলবো একটা মনোভাব, সেটা পরিহার করা দরকার। আপনি বলুন। আসলে যে অবস্থা মানে শুরু হয়েছে আমাদের ককবরক বাংলা লিপি দিয়ে, এটাকে যদি থিসিস হিসেবে যদি দেখি, তাহলে অ্যান্টিথিসিস মানে নেক্সট যে সেকেন্ড ভিউ বা পরবর্তীকালে রোমানদের জন্য যে আমাদের যে ভাবনা, অ্যান্টিথিসিস, এখন সিনথেসিস কি নাগরিকতে হবে, এটা তো মানে এটাই এখন আমাদের ভাবনা। কিন্তু আমরা ইতিহাসে দেখি শুধু অধিকাংশ মানে ভাষা গোষ্ঠীর আবেগ দাবি বলেন বা আবেগ দ্বারাই নির্ধারিত হয় না। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দেব। এই ল্যাটিন আমেরিকার কিউবাতে বিপ্লবের পরে 1959 খ্রিস্টাব্দে ফিদেল কাস্ট্রোর নেতৃত্বে যে সরকার গঠিত হয়, এরপরে যে রাষ্ট্রভাষা হিসাবে ওইখানে ঘোষণা বা গ্রহণ করা হয়, সেটা কিন্তু সংখ্যাগরিষ্ঠের ভাষা না। ফিদেল কাস্ট্রোর মাতৃভাষাকেই রাষ্ট্রীয় ভাষা হিসেবে, কিউবা রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে বা গ্রহণ করা হয়েছে। তাহলে এখানে অধিকাংশ সংখ্যাগরিষ্ঠের সেই আবেগই বলেন বা সেটা কিন্তু মর্যাদা পাচ্ছে না। না, আমি শেষ করি, আপনি এত বলবেন, আমার এটা শেষ করি। আর 1928 খ্রিস্টাব্দে তুরস্কে যখন কামাল আতাতুর্ক পাশা যখন দীর্ঘদিনের প্রচলিত তুর্কি যে পার্সি আরবিক লিপিটাকে পরিবর্তন করে যখন রোমান লিপি উনি চালু করলেন, তখন কিন্তু দেশের মধ্যে জনগণের মধ্যে রোমান লিপির কোনো দাবি বা আবেগ ছিল না। কিন্তু একজন অটোক্র্যাট স্বৈরাচারী উনি ব্যক্তিগতভাবে মনে করছেন, চালু করে দিয়েছেন, চালু হয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, অধিকাংশ মানুষের দাবি বলেন বা আবেগ, আমরা অনেক সময় প্রতাপতন্ত্রের কাছে গিয়ে আমরা এটা আটকে যাই বা অকার্যকর হয়ে যাই। ওইটাই আমরা দেখছি। আমরা ভারতবর্ষের যে রাষ্ট্রীয় যে দৃষ্টিভঙ্গি বলেন বা নীতি বলেন, কিন্তু রোমান হরপে 8 শিডিউলে কোনো মানে ভাষাকেই এখনো স্বীকৃতি দেওয়া হয়নি। আমার সামনে দুইটা নিদর্শন, যে রাজ্য ভাষা মিজু এবং রাজ্য ভাষা মেঘালয়ের খাসি রোমান লিপির জন্য এখনো 8 শিডিউলের বাইরে। এবং এই যদি রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি বলেন বা তাদের পলিসি বলেন, সেই প্রতাপতন্ত্রকে আমরা অতিক্রম করতে কি পারবো? আমাদের শুধু মানে রোমান নিয়ে যদি আমরা দাবি বলেন বা তো এই ক্ষেত্রে একটা ভাষা কিন্তু
প্রাতিষ্ঠানিক বা সরকারি সাহায্য বা পৃষ্ঠপোষকতা ছাড়া কখনোই উন্নতি করতে পারে না, শুধু লিপি তাকে উন্নয়নের ইয়েতে নিতে পারে না। তো এখন আমাদের এইটাই প্রশ্ন, মানে ভাবনা বা আমাদের এখন কোন দিকে আমাদের ইয়েটা। ধন্যবাদ, ধন্যবাদ অজিত বাবুকে, ধন্যবাদ বিকাশ দাকে। ধন্যবাদ। ভাষার রাজনীতিকরণ অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে, এটা আমরা জানি। আমরা চাইব রাজনীতিকরণের পাশাপাশি রাজনৈতিকতাও এই ক্ষেত্রে লিপির জন্য থাকুক। আপনারা দেখতে থাকুন। আপনাদেরকে সবাইকে আমরা ধন্যবাদ যে আমাদেরকে দেখছেন। দৈনিক সংবাদ অনলাইন শুধু নামই যথেষ্ট। সবাইকে নমস্কার। নমস্কার।